প্রথম বউ থাকার পরও আমাকে বিয়ে করে এনেছেন কেন বলুন? সতীনের সাথে সংসার করানোর জন্য। প্রচণ্ড বিতৃষ্ণা উপরোক্ত বাক্যগুলো আওড়ালো অদিতি। পরিবর্তনে তাসদিন নিরুত্তর। অদিতি এ পর্যায়ে ধৈর্যহীন হলো। ফুলের বিছানায় বিছানা হতে নেমে সামনাসামনি গিয়ে দাঁড়ালো পুরুষটি। কি হলো, এখন চুপ কেন? গরিব ঘরের চাষির মেয়ে বলে এভাবে দ্বিতীয় বউ করে নিয়ে আসবে? টাকা দেখিয়ে কিনে নেবেন আমাকে? কোনো আমাকে জীবনটা এভাবে নষ্ট করলেন? জবাব দিল তাসধীর খান আর্য। মেয়েটা বিক্ষিপ্ত হয় ও নিরুত্তর রয় পুরুষটির। কেবল শান্ত কণ্ঠ বলে, শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। অদিতি শোনে না সে কথা। সে পাগলের মতো মাথা চেপে ধরে, কাঁদতে কাঁদতে চোখের পানিও ফুপিয়েছে বোধহয়। রক্তচক্ষু নিয়ে শার্টের কলার খামচে ধরে পুরুষটির ভাবা চাই আমার। জবাব দিন, এভাবে আপনাকে ছেড়ে দেব ভেবেছেন? আর যে মুখ ফিরিয়ে নেয় তা দেখেও অদিতি ছেড়ে দেয় তার কলার। সরে এসে পাগলের ন্যায় আশেপাশে থাকা জিনিসপত্র ক্রমান্বয়ে ভাঙচুর করার আরম্ভ করে। বলে, কেন করলেন আপনি আমার সাথে এমন? আর্য শান্ত স্বরে প্রতি উত্তর করে, আমার দোষটা দেখছেন? আর নিজের পরিবার যে আপনাকে টাকার বদলে বিক্রি করে দিল। থেমে যায় অদিতির হাত। এহেন তুচ্ছ সত্য থামিয়ে দেয় তাকে। সত্যি তো, কিছুক্ষণ আগে ঘটা করে বিয়ে হয়েছিল আর্য আর অদিতির। তখনও অদিতি নিজের স্বামী প্রথম বিয়ের সম্পর্ক অবগত ছিলেন না। খান বাড়িতে আসন্ন পরপর যখন তাকে ঘরে তোলা হচ্ছিল, সে সময় কানাঘুষা শুনতে পেয়েছে সে। আর তাসদির নিকট সে থেকে ক্রমান্বয়ে প্রশ্ন করে যাচ্ছে রমণী, অথচ জবাবে তার কানাকড়িও মিলছে না। মেয়েটার চোখে তুলে চায়, চোখ দুটো থেকে যেন আগ্নেয়গিরির লাভা ঝরে পড়েছে। ভাঙন কণ্ঠে শোধায়, আপনি তো জানতেন আপনি বিবাহিত, তাহলে তবুও কেন আমাকে বিয়ে করলেন? আর্য সহজ স্বীকারোক্তি, হ্যাঁ জানতাম। এহেন সরল স্বীকারোক্তি মনের গহীনে গিয়ে গেঁথে যায় অদিতির। রাগে পারত এবার আকাশ ছোঁয়। বেডসাইড টেবিল থাকা জিনিসপত্রগুলো এক নিমিষেই ছুঁড়ে ফেলে পড়ে। কেন, তবুও কেন? তার জিনিসগুলো ফেলতে দেরি হলেও একজোড়া দাপুটে হাত তার গাল চেপে ধরতে মোটেও সময় নেয়নি। আচমকায় আর্য শান্ত আদলখানা কঠোর হিংস্রতায় রেশ দৃশ্যমান হতেই অদিতি কান্না থেমে গেল। আর্য নিজের সর্বকৃতি দিয়ে যেন চেপে ধরেছে মেয়েটার গলা। ব্যথায় জমে যাচ্ছে অদিতি, অথচ পুরুষটি অভুক্ষে নেই। তার চোখ দুটো রক্তিম বর্ণ ছেয়ে রয়েছে। কপালের নীল রাঙা রগগুলো ফুলে ফেটে উঠেছে। নিচের কাচের স্পট জমে আছে। আর্য অদিতি ব্যথা তুলল মুখবায়ের প্রাণের চেয়ে হিসে বলে, তোর সাহস কি করে হয় আমার রাতের ছবি এভাবে ফেলে দেওয়ার? কিভাবে? হ্যাঁ, তোকে ইচ্ছে করে বিয়ে করে এনেছি, বরং তোর সতীনে তোকে বেছে এনেছে তোকে আমার জন্য। শুধুমাত্র মেয়েটার মা হতে পারবে না বলে। বুঝেছিস তুই? আজকের পর থেকে ওর নাম তুই মুখে নিবি না, জানোয়ার। কথাগুলো বলেই পুরুষটি ছেড়ে দিল অদিতিকে। এক প্রকার ধাক্কা মেরেই ফেলে দিল। অতঃপর সে হাঁটু মুড়ে বসে পড়লে সেই কাঁচ ভাঙা মেঝেতে। ভাঙা কাচের টুকরোগুলো বিন্দুমাত্র তোয়াক্কা না করে সেখানে পড়ে থাকা একটি ফ্রেম, সেখানে আর্য আর তার রাত একই ফ্রেমে বন্দি। আর্য সুদর্শনা মেয়েটির কোমর জড়িয়ে রয়েছে, আর মেয়েটি তার পরনে মুগ্ধ চোখ চেয়ে আর্য নিমিষে চেয়ে রয় ছবিটির প্রাণে। হাত বুলায় অত্যন্ত যত্ন সহকারে। চোখ দুটি তার রক্তিম। আর্য আর এক মুহূর্ত সেখানে বসে না। বেরিয়ে আসে সেই কক্ষ হতে। দম বন্ধকর অনুভূতি হয় সেই জায়গাটি। আর্য বেরিয়ে বারান্দায় দিকটায় এগোয়। ওখানে সচ্ছল বায়ুতে শ্বাস টানে। পাশে থাকা চেয়ারে বসে টেবিলে রাখা বিড়াটা হাতে তুলে নেয়। মুখমণ্ডল ফ্যাকাশে, তার উস্কো খুস্কো চুল, রাগ ক্ষোভ বেদনা সবকিছুই একসঙ্গে জেঁকে বসেছে। মস্তিষ্কে প্রতিক্রিয়া ভুলছে, তবু মানুষটি স্থির। চোখ দুটো সেই ফ্রেমের আবদ্ধ রমণীটি প্রাণী। ক্ষণিকের মাঝে তার আশ্বস্ত ভাঙন এবং অসহায় কণ্ঠস্বর ভেসে আসে, কেন করলি জান? কেন এমন জেদ করলি যে তুই আমার ধ্বংস হয়ে যাবে, পুরো ছারখার হবে? চেয়ে দেখ তোর যে তার কোথায় এনে দাঁড় করিয়েছে আমাকে। চুমুক বসায় সে বোতলে। একটো এক ঢোক দুই ঢোক পরপরই পুরোটা শেষ করে ফেলে সে। এভাবে কত বোতল শেষ করা হয়েছে জানা নেই। পুরুষটি বক্ষস্থল উন্মত অবাধ্য। অপরদিকে রুমের এক কোণে তখনও মূর্তির ন্যায় পড়ে রয়েছে অদিতি। এহেন সত্য যেন তার হজমই হচ্ছে না। কি বলে গেল লোকটা? তাকে তাকে শুধুমাত্র একটা বাচ্চার জন্য আনা হয়েছে বিয়ে করে। ওই স্বামী নামক লোকটা তাকে কখনোই চায়নি। সারা জীবন দুঃখ পাওয়া অদিতি যে এতদিন স্বপ্ন দেখেছে একটা সুখী সংসারে। না না না, এটা হতে পারে না। অদিতি ভাগ্য এভাবে বেইমানি করতে পারে না সাথে।
তার সাথে পাশে রুমে আরাত্রিকা নামক রমণী দেহ নির্জীন হয়ে বিছানার সাথে পড়ে, চোখ দুটো তার স্থির দেয়ালে, হাতে তার কিছু ছবি। কিছুক্ষণ মুহূর্তে তার স্বামী এবং তার দ্বিতীয় স্ত্রীর বিয়ের ছবি সেসব। রমণীর ঠোঁট কোণে ফুটে ওঠে তাচ্ছিল্যের হাসি। অবশেষে মা হতে না পারায় অক্ষমতা শেষ অবধি ছিনিয়ে নিল বিখ্যাত অভিনেত্রী আরাত্রিকা দেওয়ানের ভালোবাসার মানুষকে। সেই স্কুল লাইফ থেকে শুটিং সেট অবধি যাকে ছাড়া সেও অচল ছিল, আর সে বিবাহিত। অন্য একজন মেয়ে তার সংসার দখল করেছে। রাপ্তি তো একটাই চেয়েছিল, অভিনেত্রী এবং ডিভোর্সি বাবা মায়ের একমাত্র কন্যা হওয়ায় দারুণ আর্য পরিবারের রাত্রিকেই কখনো মর্যাদা দেয়নি। অথচ আজ সে জায়গাটুকু দখল করে নিল সেই মেয়ে, যাকে কিনা সে নিজেই পছন্দ করে এনেছে আজ তার স্বামীর জন্য। কি হবে এই তিনজনের পরিস্থিতি? আমি জানি না কি লিখেছে ভাই, এই ট্রোপ কি করে মাথায় এলো আমি নিজেও এখন পেশে করতে পারছি না। শুধু জানি এটা যে তার বাবা যারা পড়বে তার অত্যন্ত ধৈর্যবান হবে। লিটারাতির সতীনকে সহ্য করার মতো ধৈর্য এই গল্পে কেউ কিছু এক্সপেক্ট করবেন না। বিয়ের রাতে অদিতি জানতে পারল সে তার স্বামীর দ্বিতীয় বউ এবং তাকে মূলত সন্তান জন্মদাতার জন্যই আনা হয়েছে। এহেন তিক্ত সহ্য একজন নারী হয়ে অদিতি ঠিক কী করে সইবে? অদিতি মস্তিষ্কে যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সে যে গত রাত থেকে আছড়ে পড়ে আছে বিয়ের লাল বেনারসি গায়ে জড়িয়ে বিছানার কিনারায়, তারপর থেকে কোনো হুঁশ নেই অদিতির। চোখের পানিও ফুরিয়েছে বুঝি আজ। রাত পেরিয়ে সকাল হলো, অথচ অদিতির চোখের পলক পড়ল না। হুঁশ পেল জানালার ফাঁক গলিয়ে রৌদ্রের ছাটাক পড়ার পর। একই সকাল হয়ে গেল, তবে অদিতির ভাগ্য সুপ্রভাস কেন নিশিরাত চুরি করলো? অদিতি আশপাশ নজর বুলিয়ে উঠে দাঁড়ালো। গতকাল যে লোকটাকে বিয়ে করলো সেই পুরুষ বিবাহিত, যাকে 3 কবুলের নিকা নামা সই করে নিজের কাছে সে শুরু করে অন্য কারো মায়াবদ্ধ। অদিতি দেখলো আর্য কোথাও নেই, বেলকনিতেও নেয়। অদিতি শক্ত ঘুরে দাঁড়িয়ে টলমল পায়ে হেঁটে গেল। বহু হিসেব বাকি এখনো। আচা আচনাক সকাল সকাল নিজের স্বামী দ্বিতীয় বউকে ভেজা চুলে তার রুমে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গেল রাত্রি। বাম হাতে তখনও সদ্য লাগানো ক্যানোলা। সবে ফ্রেশ হয়ে এসেছে সে। অদিতিকে দেখে ক্ষণিক থ মেরে রইল মেয়েটা। সম্মুখে দাঁড়ানোর উপস্থিতি মেয়েটার ভেজা চুল রাত্রির আদল মুহূর্তের মাঝেই পরিবর্তন করে ফেলল। অদিতি তীক্ষ্ণ চোখে চেয়ে দু চোখেতে এক লাশ প্রসন্ন করে ব্যক্তিত্ব আনলো। কড়া গলায় শোধালো, আপনি তবে আমার হাজবেন্ড প্রথম বউ? রাত্রি নিজেকে সামলে মৃদু হাসে, বলে, অদিতি রাইট। অদিতি ফ্রেশ হয়ে রুম খুঁজে সোজা চলে এসেছে নিজের উদ্দেশ্য। নিজের সংসার এভাবে ছেড়ে দেবে সে? তার তো উত্তর চাই। অমন বিবাহিত পুরুষকে নিজ হাতে গছিয়ে কেন দিল এই নারী? এমন কি ক্ষতি রয়েছে অদিতি তার? রাত্রির চোখে মুখে তখন আগ্নিলাভা। এসব নাটকের মানে কি? এটার দায়ে আমার জীবনটা কেন নষ্ট করলেন? চেঁচিয়ে উঠল অদিতি। রাত্রির জবাব দিতে পারল না। বাম হাতের সাহায্য অদিতির কাঁধে হাত রাখায় প্রায়ই চালাতে অদিতি সেই হাত এক ঝটকায় দূরে ফেলে দিল। মুহূর্তেই সুই ফুটে গল গল করে রক্ত বেরিয়ে ছিটকে পড়ল তার। রাত্রি মৃদু আর্তনাদ করে উঠল। বোঝানোর সুরে বলল, তুমি যা ভাবছো তেমনটা নয়। অদিতির চোখ যেন পূর্বের তুলনায় দ্বিগুণ শক্ত। তেমনটা নয় মানে? বিয়ের আগে আমাকে কেন বলা হলো না আমার স্বামী প্রথম ওয়াইফ রয়েছে? কেন বলা হলো না সে ওয়াইফ কখনো মা হতে পারবে না? কেন বলা হলো না আমাকে শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে? একজন নারী হয়ে আরেকজন নারীর জীবন এভাবে কিভাবে নষ্ট করতে পারেন আপনি? অদিতির মুখে আচমকায় আমার স্বামী শব্দটা শুনেই থমকে গেল রাত্রি। শুকনো এক ঢোক গিল। এই অধিকার বোধ আরাত্রিকা নিজেই অদিতিকে গছিয়ে দিয়েছে, অথচ এখন এই শব্দটুকু রাত্রির অগ্রসহী মনে তাজ্জব চালাচ্ছে। তার বলার মতো কোনো ভাষা থাকে না, কেবল চেয়ে থাকে নিঃশব্দে। অপরদিকে তাদের চেঁচামেচির স্বরে সেই রুমে এসে হাজির হয় সানারা ইসলাম, আর্যর মা, সাথে আর্যর বড় বোন সিয়া। তাদের চক্ষু শুল অদিতি। সকাল সকাল দুজনে এমন ঝগড়াটে সানারা ইসলাম তেড়ে ফুঁড়ে আসলেন। এসে অদিতির পাশে দাঁড়ালেন। হতভম্বিত চিহ্নিত স্বরে শুধালেন, এ কি? কি হলো? এভাবে চেঁচাচ্ছ কেন বৌমা? অদিতি পাশ ফিরে চাইল। এটা তো আর্যর মা। বিয়ের আগে কত আদর করেছিল, আর বিয়ের পর এত বড় সত্যিকারের লোক সেখানে কিনা অদিতির বিয়ের রাতে জানতেও পারল না তার স্বামী আগে থেকে
বিবাহিত। আপনি কিভাবে এমন কাজ করতে পারলেন আম্মু? আপনি তো বিয়ের আগে বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখলেন আমায়। আর এখন আমি কি নিয়ে সংসার করব? যেখানে আমি জানি আমার স্বামী অন্য একজন নারীতে আসক্ত। সানারা ইসলামের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল মুহূর্তেই। মিস্ত্রি সুবোধ স্নেহ জর্জরিত মায়ের ন্যায় মাথায় হাত বুলিয়ে আওড়ালেন, বৌমা শান্ত হও। নতুন বউ তুমি, সকাল সকাল এমন চেঁচামেচি তোমার শোভা পায় না। চর কার কথা বলছো তুমি? ওই বন্ধা মেয়েটার। সারাদিন অন্যান্য ছেলেদের সাথে ক্যামেরার সামনে ঢলাঢলি করে, এখন বলছে মা হতে পারবে না। ওর জন্য আমার ছেলেটার জীবন খাবে কেন? তুমি তো ওর আসল জীবন আম্মাজান। অদিতি আগে নাকের পটাতন জ্বলছে। এসব লতাত্তা কথা মাধ্যমে অদিতিকে বশ করে এত সোজা। গ্রামের মেয়ে বলে এভাবে তাকে বোকা বানানো যায়? অদিতির মাথায় আপাতত রাগ জমেছে। মেয়েটার ক্ষোভে অন্ধ দেখেছে চোখে। তখনই এত চেঁচামেচিতে আর্যর ভেতরে এলো। বেরিয়েছিল সে। বাড়ি ঢুকে এমন চেঁচামেচিতে সে অদ্ভুত রাত্রির ঘরের দিকে এগিয়ে এলো। এগিয়ে যেতে রাত্রির হাতে ক্যানোলা ফুঁড়ে বেরিয়ে আসা রক্ত দেখে স্তব্ধ হলো সে। হতবাক স্বরে মৃদু স্বরে চেঁচিয়ে উঠল রাত। মুহূর্তের মাঝেই পুরুষটির উন্মাদের ন্যায় দৌড়ে গিয়ে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল রাত্রিকে। রাত্রি হঠাৎ অবাক হয়ে এহেন আচরণের সামনে পুরুষটির স্ত্রী দাঁড়িয়ে। সে এক পলক আর্যর প্রাণে তাকালো, পরপরই সরে আসতে উদ্যত হলেন। ছাড়ো আর্য, আর্য। চোখে মুখে উস্কো খুস্কো আদল সম্পূর্ণ কঠিন চোয়াল শক্ত, চোখ দুটো যেন সারাক্ষণ আগুন। এত ব্লাড কি করে এলো তোর জান? কে ধরেছে এসব? রাত শীতল স্বরে আওড়ালো, ছাড়ো আর্য। আমি আমি বাচ্চা নই। আর্য শুনল না সেসব। সে রক্ত অক্ষিল অদিতির প্রাণে তাকালো, চিবিয়ে শুধালো, কি করছে এসব? অদিতি অবাক হয়ে দেখেছে এইসব অদৃশ্য। গতকাল অবধি শত জানাশোনা জুনিয়েছে মেয়েটার, আজ তারই বহুতে তার প্রথম স্ত্রী। অদিতির চোখ মুখ বিস্ময়তা, রাগ, বিস্মিতা। বলল, আপনি আপনি এতটাই নিষ্ঠুর কি করে হতে পারেন? জবাব দিল না তার আর্য। ফের শুধালো একই প্রশ্ন, তবে এবারের কণ্ঠ ছিল না সেই নমনীয়তা। চেঁচিয়ে সে শুধালো, আই সেইড হু ডিড দিস? অদিতি সেই হারালো। আমি করেছি, কি করবেন বলতে দেরি, অথচ তার গলে থাপ্পড় পড়তে হলো না। আর্য দিক বেদিক ঘুরে ঠাস করে চর বসিয়ে দিল মেয়েটার গালে। অদিতি হতবাক চেয়ে এলো, এটা এটা কি করলে আর্য? চর মারল অদিতিকে আর্য। তখন সেসব ভাবনা ধরে কাছে নেই। সে তার গম্ভীর স্বর তাকে সাবধানীয় বানিয়ে আওড়ালো, ফার্দার যদি এমন দেখি, আই স্যাড, সেই দিন তোমার শেষ দিন হবে। তার কথা শেষ হতে না হতে রাতের ক্ষিপ্ত স্বর ভেসে এলো, আর্য কি করছো এসব তুমি? একটা মেয়ের গায়ে হাত তুলেছে তুমি? এত খারাপ কবে থেকে হলে তুমি? আর্য সেসব কানে নিল না মেয়ে মোটেও। সে চেঁচিয়ে সম্মুখীন উপস্থিত ব্যক্তিগণের উদ্দেশ্যে বলে উঠল, লিভ 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 ইমিডিয়েটলি। সানারা ইসলাম সেলের হুঙ্কারে ঘাবড়ালেন। সিয়ামের দিকে তাকিয়ে ইশারা করতেই সিয়াম গিয়ে অদিতির পাশে দাঁড়ালো। নরম স্বরে বলল, ভাবি চলো, চিন্তা করো না, আমার তোমার পাশে আছি। অদিতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তখনও। সে কি করবে বুঝে উঠতে পারল না। কাঠপুতুলের ন্যায় সে সিয়ামের সাথে যেতে আরম্ভ করলো। মস্তিষ্কে যেতে নিজে কার্য ক্ষণিকের জন্য ভুলে বসেছে। ওরা বেরোতেই আর্য নিজের বাহুতে থাকা রমণীকে ছেড়ে দরজা লাগিয়ে দিল। রাত ভ্রু কুঁচকে চেয়ে কাট গলায় শুধালো, কি করছো তুমি এটা? হ্যাঁ। আর্য জবাব দিতে পারল না। রক্তাক্ত চোখে কেবল পা দুটো করে এগিয়ে আসতেই আরম্ভ করলো বক্ষে তার উঁচা টান। নিজের স্বামীকে সুসাইড অ্যাপ্রোচ করে ব্ল্যাকমেইল করে দ্বিতীয় বিয়ে করেছিলি? আদৌ কখনো আমায় ভেবেছিলি তোর রাত? আর্যের এহেন কঠিন এন প্রশ্ন নির্লিপ্ত আঁখিতে চেয়ে রইল রাত্রি, স্থির দাঁড়িয়ে। জবাবে শান্ত স্বরে আড়ালো, এসব ভালো লাগছে না আর্য, আমাকে একটু একা থাকতে দাও। আর্য দু চোখে রক্তাভ হয়ে আছেন। অসহনীয় এক যন্ত্রণা বক্ষে বাপাসটা দখল করে রেখেছেন সম্মুখে দাঁড়িয়ে থাকা রুক্ষ নির্দয়ন এক রমণী, যার আবেগ ভেসে গিয়েছিল স্রোতে। আর্য দু কদম এগিয়ে আসে, তখনই ভেসে আসে নির্দয়ন রমণীর কণ্ঠ, আর্য ডোন্ট মুভ। এইবারও আর্যর কানে যায় না। ধীরে লয়ে সে আগে রাতের সম্মুখীন গিয়ে দাঁড়ালো। শুকনো ঢোক গিলে আকুতি ভরা কণ্ঠে আওড়ালো, রাত, এমন পাগলামো কেন করছিস জান? নিচুরায় রাত দৃষ্টি নত হয়। আর্য যত্ন সহকারে রাতের রক্ত বেরোতে থাকা সেই হাতখানা ছোঁয়ায় চেয়ে রয় কিছুক্ষণ। অতঃপর বেড সাইড টেবিল থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। রাতের হাতখানা ক্যানোলাটিও যত্ন সহকারে ঠিক করে দিয়ে সে তাই ফের ব্যান্ডেজ দিয়ে দেয়। পুরোটা সময় রাত ছিল নিশ্চুপ। সে নিস্তব্ধতাকে বিভেদ করে আওড়ালো রাত নিম্ন স্বরে, তুমি গিয়ে অদিতির কাছে ক্ষমা চাইবে। থেমে যায়
আর্যর হাত। মুখ তুলে চায় সে, রাতের প্রাণে তাকায়। কঠিন্য ঢাকা সেই ব্যক্তিত্ব ভাড়া পড়ে পরে তাতে বক্ষের উঠাচানা পরিপূর্ত হয়ে দু চোখের মাঝে বলে, তোর কি একটুও কষ্ট হচ্ছে না আমাকে অন্য কারোর সাথে দেখে? রাত চোখ চুলে চায়, হচ্ছে, খুব করে হচ্ছে। সরলার স্বীকারোক্তি দমাতে পারে না পুরুষটির মনে ঝড়। বলে, তাহলে অন্য নারীর কাছে যেতে বলেছিস কেন? রেখে দে না আমার জান। না, আমি পারবো না। কেন এই পাগলামি করেছিস রাত? রাত আচমকায় উত্তেজিত হয়ে পড়ে, চিৎকার করে বলে, কারণ আমার একটা বাচ্চা চাই আর্য। ও তোকে তা দিতে পারবে যা আমি পারবো না। আমার অ্যাপ্রোড করতে পারতাম না। পারতাম না, 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 আমার তো তোর রক্ত চাই আর্য, তোর স্বর্গগ্রহীতে নয়। আমি আমার সামনে তোর রক্তাক্ত বেড়ে উঠতে দেখে চাই আর্য। আর্য রাতকে দুহাতে আগলে ধরে বলে, তুই পাগল হয়ে গিয়েছিস জান। রাত নিজের চুলগুলো খামচে ধরে বলে, হ্যাঁ, হ্যাঁ, আমি পাগল। পাগল আমি আমি কখনো মা হতে পারবো না আর্য। কিন্তু তোর তো বাবা হওয়ার অধিকার আছে। আছে তোর অধিকার অদিতি। পাগলের মতো বিড়বিড়ানো আরম্ভ করলো, তুই তুমি মিশ্রিত যেন ভুল বসেছে। অপরদিকে খেয়ে হারায় আর্য, তাই বলে তুই ওই মেয়েটার জীবন নষ্ট করবি? এতটাও খারাপ তো তুই নোস। রাত জবাব দেয় না। রাত্রি নিঃশব্দে চেয়ে রয়, চোখ দুটোতে জলের ফেরারা। আমি তোকে ছাড়া আর কাউকে ভাবতেও পারবো না রাত, কখনোই না। ছোঁয়া তো দূর, হুঁশে ফেরে। চেয়ে দেখ, আমি তোর স্বামী। তুই কি করে আমাকে এভাবে পরনারীর কাছে ঠেলে দিতে পারিস? ছিটকে দূরে সরে আসে রাত, বিছানায় বসে পরে সোজা বিক্ষিপ্ত স্বরে আওড়ালো, আমার বাচ্চাটা নেই আর্য, ও নেই। আমার ওকে চাই। আমার আমার পেটে এসেছিল তো ও, বল এসেছিল তো। ও আর আসছে না রে। এত করে ডাকছি তবু আসছে না। মায়ের ডাকেও সাড়া দিচ্ছে না। কি করব আমি? ওই ওই মেয়েটা আমার কুট্টোকে এনে দিতে পারবে। আমি ওকে আবার অনুভব করব। আর্য দৌড়ে আসে, হাঁটু মুড়ে বসে রাতে দুহাত নিজের হাতে ভাঁজ পুরো উদ্গিন্ন স্বরে আড়ালো, শান্ত হওয়া যান। তোর এই অবস্থা আমাকে শান্ত করে তুলেছে। তুই কেন আমার কথায় ভাবছিস না? আমি কতটা উচ্চারণে আছি কেন বুঝিস না? ওই মেয়েটা আমার সহ্য হয় না। ঘৃণা লাগে যখন ওর নামে পাশে আমার নাম যোগ হয়। আমি শুধু তোর, শুধু এবং শুধু আরাত্রিকার দেওয়ানের। রাত শান্ত হয় না, উল্টো নিজের চুল খামচে ধরে রাখে। আর্য চোখ দুটো এসব সইতে পারে না, কোমর জড়িয়ে ধরে আর্য কান্নামাখা প্রনন্দ স্বরে আওড়ালো, সব দোষ আমার জান। সেই দিন যদি আমি তোর সাথে থাকতাম, তাহলে আমাদের বাচ্চাটা আজ আমাদের কাছে থাকতে, আর আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি থাকতো না। আর না তো তোর এমন দশা হতো। তুই এখনো শোকে ডুবে, অথচ তার খেসারত দিতে হচ্ছে আমায়। আর আত্মিকা দেওয়ান বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, অথচ এই অবস্থায় আজ তার আর আর্য অন্যতম দেশের সেবা অভিনেত্রীতা, যে জুটিকে নিয়ে ফ্যানদের নানা রকম হিউমার্স, অথচ আজ তাদের পরিস্থিতি তাদের একে অপরকে থেকে আলাদা করে ফেলেছে। গত 6 মাস পূর্বে নিজের বাচ্চাকে হারিয়ে ট্রামায় চলে গিয়েছে রাত। তার ধ্যান জ্ঞান সবকিছুই ওই বাচ্চাটাকে ঘিরে। না জানি একজন নারীর কাছে একটা বাচ্চা কতটা প্রয়োজনীয়, যা তাকে নিজের স্বামীকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়াও আটকাতে পারেনি। রাতের মানসিক অবস্থা এতটাই বাজে হয়ে যায় যে সে পরিপাক্য সকল পরিস্থিতি বুঝতে পারলেও সে যেন দুনিয়াতে নেই। তার মাথায় কেবল বাচ্চা। ধরে বেঁধে রেখেও লাভ হয়নি। সুসাইড অ্যাম্প্রো করেছে এই নিয়ে 4 বার। রাতের হুঁশ ফিরতে সে কান্নায় থামে, কণ্ঠ স্বাভাবিক করে বলে, তুমি এক্ষুনি গিয়ে অদিতির কাছে ক্ষমা চাইবে। আর যে সেভাবেই বলে, আমাকে দেখতে চায় না। একটা মেয়ের উপর হাত কি করে তুললে তুমি? তাজদির খান আর্য তো এমন নয়। যেভাবে তুই পাল্টেছিস, পর করে দিয়েছিস আমায়। আমার ঔষধের সময় হচ্ছে আর্য। মাথা তোলে এ পর্যায়ে। পাশ থেকে একটা ওষুধ বের করে পানি এগিয়ে দেয় রাত, বলে, আর্য এখন আমি রেস্ট নেব, ডিস্টার্ব করো না। আর্য চেয়ে থাকে নিমিষে। ওকে এখন বোঝানোটা কি বোকা নয়, হুঁশ বেকারি তো। আর্য মেয়েটার জন্য যে প্রাণ, সব জান পান সব দিয়ে দিতে পারে, সব। তাই তো অদিতিকেও বিয়ে করেছে অবশ্য। অদিতিকে ওর নিজের বাবা মায়ের অধিকার টানের লোভে সবকিছু জানার পরও তুলে দিয়েছে। আজ উঠে দাঁড়ালো, নিঃশব্দে বেরিয়ে যাওয়ার জন্য উদার হলো। যেতে যেতে বলতে গেল, তুই যত যাই করস জান, আমি কখনো ওই মেয়ের ধারে কাছেও ঘেঁষবো না। আর্য শীতল স্বর। রাত্রি সেই দিক প্রাণে চেয়ে রয়। আর্য বলে যাচ্ছে, রাত্রির চোখে কোল ভরে উঠল নোনা জলে। কেন কে জানে। রাতের ঘর থেকে বেরিয়ে সোজা বেরিয়ে যাচ্ছিল বাড়ি থেকে, আচমকাই অদিতির রুমের সামনে এসে সে থমকে গেল। অদিতির রুমটা কয়েক ঘর পরেই রাত জায়গা করে নিয়েছে। আর্য না চাইতেও
সেই রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ইতস্ত ভঙ্গিতে অনুশোচিত মনে ঠক ঠক করে দরজা কড়া নাড়ল, অথচ দরজা খোলা। সামান্য টোকাতে হাত হাট করে খুলে গেল কাঠের দরজাখানা। অন্ধকারে সম্পূর্ণ রুম, কেবল ল্যাম্পপোস্টের মৃদু আলো, বিছানায় চাদর খামচে ধরে বসে আছে অদিতি, মাথাখানা নিচু, দৃষ্টি সোজা নিচে। পুরুষটির অনীহা সম্মুখে গিয়ে দাঁড়ালো মেয়েটা, নিজেকে যথাযথ নমনীয় করে বলল, আই এম সরি। অদিতি পুরুষটির উপযুক্ত করে পেয়েছিল বউকে, তবুও চোখ তুলে চায়নি। অথচ এই ছোট্ট দুটো শব্দই তার চক্ষু যুগল আত্মতৃপ্ত ন্যায় চাইল পুরুষটিকে। এই দুটি শব্দহীন তীরের ফলা ন্যায় বিদ্ধ তার বক্ষে। তাচ্ছিল্য শুধালো, ঠিক কোন কারণে আপনি সরি মিস্টার আর্য? আর্যর হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আসে। অনুশোচনায় দগ্ধ ব্যক্তি ন্যায় সম্মার্থনে জানায়, তোমার গায়ে হাত তোলার জন্য এবং খারাপ আচরণের জন্য। বিষাদমাখা হাসি ফুটে ওঠে অদিতির ঠোঁটে, বলে, আর আমার জীবনটা যে শেষ করে দিলেন তার জন্য। কথা বলুন আর্য, আমি কি না আপনার দ্বিতীয় স্ত্রী? এটা আমি কিভাবে মেনে নেব? আমি কি আপনাদের খেলনা? আর্য স্বার্থপরে নেওয়ার আলো, আমি আমার ওয়াইফের জন্য সবকিছু করতে পারি। আর আমার স্বপ্নগুলো কি হলো? ডোন্ট ওয়ারি, শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে। অদিতি যেন থমকে গেল আর্যর এহেন কথায়। তার মেজাজ আকাশ ছোঁয়া। উঠে দাঁড়ায় সে, কণ্ঠ অসীম তেজ ঢেলে আর্যর রুক্ষ নিষ্ঠুর চোখ দুটোর দিকে চেয়ে আড়ালো। আমার গায়ে ডিভোর্সের তকমা লাগাবেন এতে? এটা কি মুছবেন আপনি? আর্য নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে বলল, আই উইল মেইন ইউ লাইফ ফার বেটার দেন ইউ উইল পাস্ট। তোমার ফিউচারও আমি সিকিউরিটি করে দেব। আর্য তাকে কি ইশারা করেছে? অদিতির মতো চতুর রমণী বসতে মোটেও বেগ পেতে হলো না। আর্য তাকে টাকার দেমাক দেখাচ্ছে তাকে। অদিতির সব ধৈর্য সেখানেই ফুরালো। 6 ফুট পুরুষটির শক্তপোক্ত গালে নিজের হাত চালিয়ে দিল। রাগে চোখে পল্লবিত্ত কেঁপে কেঁপে উঠেছে। রক্তাক্ত হয়ে আখিমণ্ডল অঝরে ধারায় গড়িয়ে পড়েছে পানি। সে ক্রোধে ভরপুর কণ্ঠে আর্যর উদ্দেশ্য তর্জনী উঁচিয়ে বলে, টাকার লোভ দেখাচ্ছেন মিস্টার তাজধীর? অদিতিকে টাকার লোভ দেখাচ্ছেন? আপনার কুকর্মের কথা সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিলে এই টাকার দেমাক শেষ হয়ে যাবে সেখানেই। গ্রামের মেয়ে বলে এই অদিতিকে এতটাই সহজ সরল ভাববেন না। আর্য চর শক্ত হয়ে উঠল, চোখে মুখে ভেসে উঠল সীমাহীন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প তোকে বল কি করেই বোঝায়, পর্ব 1 থেকে 3 চলবে।